আচ্ছা দেখ, তোদের এর আগে আমি যেটা করিয়েছি সেটা হচ্ছে তোর সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাস আমরা করেছিলাম হচ্ছে তোর রিয়েল অ্যানালিসিস, তাই তো? অর্থাৎ কোর কোর্স 3 করিয়েছিলাম। তোরা 1 to ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছিস, আর এখানে হচ্ছে তোর সেকেন্ড সেমিস্টারে রয়েছে হচ্ছে 3 আর 4। ওকে, তো এই 3 আর 4 এর মধ্যে 3তে কি ছিল? 3তে ছিল হচ্ছে রিয়েল অ্যানালিসিস, আর 4-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা পার্ট, সেটা হচ্ছে গ্রুপ থিওরি। এর আগে তোরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে ক্লাস 11-12 থেকে তোরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ছিস, সেটা কোনটা? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একদম বেসিক পোর্শন যেটা, সেটা হচ্ছে সেট থিওরি। সেই সেট থিওরি তোরা 11-এ করেছিস, তারপর 12-এ ওটা রিলেশন ম্যাপিং করেছিস, এবং সেই জিনিসগুলো আবার ফার্স্ট সেমিস্টারে তোরা এসে আবার নতুন করে করেছিস, কিছু এক্সট্রা জিনিস সেখানে জেনেছিস। ঠিক আছে? তো এই সেট থিওরি, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু তোরা ফার্স্ট সেমিস্টার পর্যন্ত করে এসেছিস। কিন্তু এবার থেকে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে গ্রুপ থিওরি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে পার্ট গুলো আছে সেটা হচ্ছে মেনলি প্রথমে সেট থিওরি, একদম বেসিক পোর্শন, তারপর হচ্ছে সেট, তারপর গ্রুপ থিওরি, তারপর রয়েছে হচ্ছে তোর রিং থিওরি, ফিল্ড থিওরি, এন্ড তারপর আরো হায়ার ভার্সন ফিল্ড এক্সটেনশন, তারপর গ্রুপ অ্যাকশন, এই ধরনের আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে? তো আমরা যেটা একদম বেসিক এবার সেট থিওরির পরে শুরু করবো সেটা হচ্ছে গ্রুপ থিওরি। তো গ্রুপ থিওরি যেটা আমাদের পড়তে হবে, সেখানে দেখ, আগের দিনই বলেছি যে তোর ইয়েতে সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে ম্যাথমেটিক্স অনার্স এর একদম বেস, কারণ তোরা ফার্স্ট সেমিস্টার পর্যন্ত 11-12 কন্টিনিউশন জিনিসগুলো পড়ে গেছিস, ওই কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, এই সমস্ত, বা ভেক্টর অ্যালজেব্রা। কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকেই তোদের শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স অনার্স এর আছেটা কি, যেমন ধর রিয়েল অ্যানালিসিস, গ্রুপ থিওরি বা এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলো পুরো 4th সেম 5th সেম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? ইনফ্যাক্ট তোর অ্যাডভান্স পেপারও রয়েছে এগুলো, অপশনাল প্রিপারেশনে। তো আমাদের এই জায়গাগুলো খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? এই গ্রুপ থিওরির জন্য আমরা কি কি বই আগে ফলো করবো সেটা দেখে নিই। গ্রুপ থিওরির জন্য যে বইগুলো ফলো করবো সেটা হচ্ছে দুটো বই, একটা হচ্ছে এসকে মাপা, আর একটা হচ্ছে মালিক সেন আর আরোরা। ঠিক আছে? মালিক সেন, মডার সেন বলতে পারিস। বা এখানে যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে তোর মাইতি ঘোষ। ওকে, তো যে বইটা তোর এখানে ফলো করছিস সেটা হচ্ছে একটা এসকে মাপা, আর মালিক সেন মডার সেন যেহেতু পিডিএফ পাওয়া যায় ওই জন্য আমি এটা এখানে ইনক্লুড করিনি, ওটা আমি পিডিএফ দিয়ে দেবো মালিক সেন মডার সেনের। ঠিক আছে? কিন্তু তোরা এখানে যেটা পড়বি সেটা হচ্ছে মাইতি, ঘোষ আর মুখোপাধ্যায়। তো এই এসকে মাপার যে বইটা সেটা অলরেডি তোদের কাছে আছে। এসকে মাপার যে বইটা সেটা খুবই সহজ সরল সাবলীল ভাষায় একদম লেখা আছে, পারফেক্ট ভাবে লেখা আছে, পরপর থিওরি, এবং এখানে যে এক্সাম্পল গুলো বা এক্সারসাইজ গুলো করতে দেওয়া হয়েছে সেই এক্সারসাইজ গুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষার সময় আসে। তো এসকে মাপার বইটা আমরা খুব থরলি ফলো করব। কিন্তু আমরা কোনো বই যতই বলি আমি ফলো করছি, কিন্তু আমরা পুরোটাই খাতার মধ্যে থাকবে, খাতার মধ্যেই 100% জিনিসপত্র থাকবে। ঠিক আছে? খাতাটা যদি কেউ ঠিক মতো পড়ে যায় তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার যেটা আমার বলার সেটা হচ্ছে, তো এসকে মাপার বইটা তো আমরা রাখছি এবং সেটা আছেই অলরেডি, সেটা আমাদের কাছে একদম অ্যাসেট, সেটা পুরো যতদিন ম্যাথমেটিক্স অনার্স বা ম্যাথমেটিক্স নিয়ে এগোবি তুই ততদিন এই বইটা কাজে লাগবে। এসকে মাপার এই বইটা, রিয়েল অ্যানালিসিস এর বইটা, এই বইটা কিন্তু একদম অ্যাসেট আমাদের জন্য। আর এক্সট্রা যেটা যদি কোনো বই লাগে সেটা হচ্ছে তোর এই বইটা কিনতে পারিস বা এই বইটা রাখতে পারিস, সেটা হচ্ছে মাইতি ঘোষ মুখোপাধ্যায়। ওকে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পোর্শন। আর একটা বই যেটা আমি বললাম সেটা হচ্ছে তোর মালিক সেন মডারসন। ঠিক আছে? মালিক সেন মডারসনের বইটা কিন্তু তোরা পিডিএফ আকারে পেয়ে যাবি। তো এই দুটো বইয়ের কথা হয়ে গেল। এইবার আমরা দেখতে হবে যে গ্রুপ থিওরিতে কি কি পড়তে হবে, সিলেবাসে কি কি ইনক্লুড করেছে। গ্রুপ থিওরিতে সিলেবাসে কি কি মেনশন করা হয়েছে সেটা দেখি। সিলেবাসটা হিস্ট্রির মতো একদম টানা লিখে গেছে, কিন্তু এভাবে লিখতে তো হবে না, আমরা জাস্ট টপিক গুলো অ্যাকচুয়ালি কি কি আছে ওর মধ্যে, মেন মেন যে টপিক গুলো সেগুলো অ্যাকচুয়ালি কি আছে, সেই টপিকের আন্ডারে আবার সাব জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো লিখে দিয়েছে, কিন্তু সেটা আমি লিখছি না। আমি জাস্ট টপিক গুলো কি কি আছে সেটা জানতে হবে। ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অফ গ্রুপ। ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস অফ গ্রুপ। ওকে, অর্থাৎ গ্রুপের ডেফিনেশন আর এক্সাম্পল গুলো কি কি প্রথমে পড়তে হবে। ডেফিনেশন না জেনে তো আমরা গ্রুপ থিওরি শুরু করতে পারবো না। তারপর এক্সাম্পলস গুলো পড়তে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ দুরকম হতে পারে, একটা ফাইনাইট গ্রুপ, ইনফাইনাইট গ্রুপ। ইনফাইনাইট গ্রুপ যখন যে সেটটা আমরা নেবো সেটা যদি ইনফাইনাইট হয়ে যায় তখন সেটা ইনফাইনাইট গ্রুপ হয়ে যাবে, আর ফাইনাইট হলে ফাইনাইট গ্রুপ। তো ফাইনাইট গ্রুপের কিছু বিশেষ প্রপার্টি রয়েছে, কিছু বিশেষ বিশেষ এক্সাম্পলস রয়েছে, সেগুলো আমরা স্টাডি করব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাব গ্রুপ। ঠিক আছে? সেটের যেমন সাবসেট হয়, সাব গ্রুপের তাহলে সাব গ্রুপ হতে পারে। ঠিক আছে? তারপরে আরো কিছু এক্সট্রা টপিক রয়েছে, ইউনিট 2 সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ আর কোসেট, আর ইউনিট 3-তে নর্মাল সাব গ্রুপ, আইসোমরফিজম। ব্যাস, এই কটা টপিকের উপর আমরা পুরো সেকেন্ড সেমিস্টারের গ্রুপ থিওরিটা স্টাডি করবো।
ঠিক আছে। ওদিকে রিয়েল অ্যানালিসিসে মাত্র 4টে চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে রিয়েল নাম্বার, সেটস ইন আর, সিকোয়েন্স ইন আর, সিরিজ ইন আর, তাই তো? এই 4টে চ্যাপ্টার নিয়ে আমরা এখানে পড়ছি, কিন্তু 4টে চ্যাপ্টার বড় বড় চ্যাপ্টার, আর এখানে টপিক গুলো একটু ছোট ছোট বলে তাই সংখ্যায় বেশি আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, তাহলে আমরা যেটা যদি স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যালজেব্রাইক স্ট্রাকচার। অ্যালজেব্রাইক স্ট্রাকচারের মধ্যে কি পড়ছে, সেটা একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে? কিন্তু গ্রুপের আগে আরো 3টে নাম আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, আমি ডাইরেক্ট পড়ায় চলে যাচ্ছি এবার। খাতা পেন নিয়ে বস, একদম লিখে টিকে ঠিক করে করে পড়বি। আর খাতাটা খুব ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে? খাতার মধ্যে কিন্তু আমি বারবার বলছি 100% অ্যান্সার কিন্তু ওখানেই তুই পাবি। ওই খাতাটা যদি খুব ভালো করে পড়া থাকে, কোনো বই না খুলেও তোরা 100% অ্যান্সার করে আসতে পারবি, ঠিক আছে? তো দেখ, গ্রুপ থিওরির যেটা আমি বলছি সেটা হচ্ছে, গ্রুপ পড়তে গেলে আমাদের আগে আরো ছোট ছোট কিছু স্ট্রাকচার রয়েছে। গ্রুপ হচ্ছে একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারটা পড়তে গেলে আরো ছোট কিছু বেসিক স্ট্রাকচার রয়েছে, সেগুলো হচ্ছে গ্রুপয়েড, সেমি গ্রুপ অ্যান্ড মোনয়েড। তারপরে আসে হচ্ছে গ্রুপ, স্টেপ বাই স্টেপ। প্রথমে গ্রুপয়েড, দেন সেমি গ্রুপ, দেন মোনয়েড, দেন গ্রুপ। সেটা কিভাবে আসে আমি একদম এখনই দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখ, ডাইরেক্ট ডেফিনেশন দিয়ে স্টার্ট করব। প্রথমে গ্রুপ মানে কি, আমি একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই তোদেরকে। এই যে অ্যালজেব্রাইক স্ট্রাকচার যে বলছি, সেই অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? ধর তুই যে গ্রুপের কথাটা বলছিস, গ্রুপ মানে বাংলায় বললে একটা দল, তাই তো? গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে দল। তো সেই দলটা কি করে গঠিত হবে, না এই গ্রুপটা মানে স্ট্রাকচার কি করে তৈরি করব? ধর তোকে একটা, তোদের কলেজে কোনো ম্যাথমেটিক্স এর কোনো প্রফেসর একজন একটা কোনো প্রজেক্ট করতে বলেছে, ঠিক আছে? বলেছে সেটা তুমি গ্রুপ ওয়াইজ করতে পারো। তো গ্রুপ ওয়াইজ করতে পারো মানে কি, তুই যে এবার সেখান থেকে তোর ক্লাস থেকে কয়েকজনকে ধর 5 জনের গ্রুপ তৈরি করবি। তো সেই 5 জনকে এমন ভাবে তুই চুজ করবি যারা ধর ওই প্রজেক্টটা সম্পর্কে একটু জানে, কিংবা খাটতে পারে, একটু টাইম দিতে পারবে, তাদেরকে নিয়ে তুই গ্রুপটা তৈরি করবি, তাই তো? অর্থাৎ তো যদি ক্লাসটা, আমি ক্লাস যে জিনিসটা রয়েছে সেটা যদি জি বলি, ক্লাসের যে সমস্ত স্টুডেন্টের সেটটাকে যদি আমি জি বলে অভিহিত করি, আর যদি প্রজেক্টের ব্যাপারটাকে, প্রজেক্টটাকে যদি আমি একটা কম্পোজিশন, এরকম নট দিয়ে ডিনোট করি বা স্টার দিয়ে ডিনোট করি, যা খুশি, যেমন যোগ বিয়োগ এগুলো সব বাইনারি কম্পোজিশন, মানে প্লাসটা, তারপর তোর মাল্টিপ্লিকেশন, এগুলো সব হচ্ছে বাইনারি কম্পোজিশন। তো সেরকম একটা বাইনারি কম্পোজিশন যদি প্রজেক্টটাকে বলি, তাহলে কাদের কাদের তুই জি থেকে নিচ্ছিস? এবার জি থেকে তুই একটা সেট ফর্ম করছিস, বা তোর জি সেটটা ফর্ম করছিস। জি, আমি ধরলাম জি সেটটা হচ্ছে গ্রুপটা, ঠিক আছে? আর এসটা হচ্ছে তোর পুরো ক্লাসের সেটটা। এস থেকে কিছু এলিমেন্ট নিয়ে তুই জি ফর্ম করছিস, এবং জি এর সঙ্গে এই কম্পোজিশনটা নিচ্ছিস। অর্থাৎ যারা প্রজেক্টটার সঙ্গে এক্সপার্ট, প্রজেক্টটা করতে পারবে, ভালো মতো টাইম দিতে পারবে, তাদেরকে নিচ্ছিস। অর্থাৎ কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে। অর্থাৎ জি এর এলিমেন্ট গুলো কি করছে, কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে তুই তোর গ্রুপে ঢোকাচ্ছিস, ঠিক আছে? তাহলে এইভাবে একটা গ্রুপ, একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য কি দরকার, একটা এলিমেন্টস দরকার, কিছু এলিমেন্টস এর একটা সেট দরকার, একটা বাইনারি কম্পোজিশন দরকার, এবং সেই সেট এবং মানে বাইনারি কম্পোজিশনটা মিলে কিছু প্রপার্টি স্যাটিসফাই করবে স্পেসিফিক, তখন আমরা সেটাকে গ্রুপ বলতে পারবো। ক্লিয়ার হলো? তো আমি এবার অ্যালজেব্রাতে দিয়ে যখন ডেফিনিশনটা দেবো, তখন একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখ, এবার যেটা রয়েছে, তো আমি ডাইরেক্ট বললাম গ্রুপ ওয়ার্ড। এই গ্রুপ ওয়ার্ড জিনিসটা কি, তার জন্য আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন, বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন। তো বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন জিনিসটা কি, বাইনারি মানে বুঝতেই পারছিস, দুখানা এলিমেন্ট থাকবে, দুখানা এলিমেন্টের মধ্যে অপারেশন বা কম্পোজিশন হবে। ওকে, তাহলে লেট জি বি এ নন এমটি সেট নন এমটি সেট, a mapping the compose
ম্যাপিংটা কি নাম দিচ্ছি, সেটা হচ্ছে কম্পোজিশনটা। কম্পোজিশনটা হচ্ছে এমন একটা ম্যাপিং, ধর এফ একটা ম্যাপিং, এফ ম্যাপিং হলে আমরা কি লিখি, এফ ম্যাপিংটা লিখি হচ্ছে ধর ফ্রম এস টু আর, একটা সেট থেকে রিয়েল নাম্বারের উপর একটা ম্যাপিং করলাম। তো সেরকম ভাবে আমরা এখানে যে কম্পোজটা হবে বাইনারি অপারেশনটা, যেহেতু দুটো এলিমেন্ট নিয়ে আমরা কাজটা করছি, তাই কম্পোজটা কার কার ম্যাপিং হবে, কম্পোজটা ম্যাপিং হবে হচ্ছে তোর জি ক্রস জি, দুটো জি এর এলিমেন্টের কম্পোজ করে আমরা একটা জি এর এলিমেন্ট পাবো, দুটো জি এর এলিমেন্ট কম্পোজিশন করে আমরা একটা জি এর এলিমেন্ট পাবো। A mapping composed from G cross G to G is called a binary operation if A compose B belongs to G for all A, B belongs to G। অর্থাৎ G এর দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে যদি আমরা G এর এলিমেন্ট পাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি কম্পোজিশন। ঠিক আছে, বাইনারি কম্পোজিশন জিনিসটা কিন্তু ক্লাস 12 এ অলরেডি ছিল, ঠিক আছে, ওখানে কিন্তু অলরেডি তোরা পড়ে এসেছিস। তা আমি একবার বলে রাখলাম ব্যাপারটা, আমি বাইনারি কম্পোজিশন নিয়ে কিন্তু বিশেষ ডিটেলসে যাবো না, ঠিক আছে। তো জি এর দুটো এলিমেন্টের কম্পোজিশন করে যদি আবার জি এর এলিমেন্ট পাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি কম্পোজিশন। তার মানে ধর আমরা যদি এখন একটা ইয়ে বলে, ধর জেড, ধর ফর এক্সাম্পল একটা সামান্য একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, জেড, জেড এর মধ্যে কারা রয়েছে, জেড এর মধ্যে রয়েছে হচ্ছে ডট 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 দিয়ে -3 -2 -1 0 1 2 অ্যান্ড সো অন, তাই তো। তো জেড এর মধ্যে এই সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে। এখন এই জেড এর মধ্যে যদি এই এলিমেন্ট গুলো থাকে, অর্থাৎ ইন্টিজার্স গুলো থাকে, জেডটা কি, জেডটা হচ্ছে ইন্টিজারের সেট, অর্থাৎ দিকে নেগেটিভ ইন্টিজার রয়েছে, দিকে পজিটিভ ইন্টিজার রয়েছে, আর মাঝখানে জিরো রয়েছে। তো ইন্টিজার গুলো যদি থাকে, এবার তারপর যদি আমি একটা ডিফাইন করি প্লাস, ডিফাইন a binary operation plus on z, ঠিক আছে, ডিফাইন এ বাইনারি অপারেশন প্লাস অন z। কেন বাইনারি অপারেশন এটা, কারণ সিন্স a কমা b মানে a কম্পোজ b, অর্থাৎ a কম্পোজ b বলতে এখানে a প্লাস b, দুটো ইন্টিজার যোগ করলে কিন্তু অলওয়েজ একটা ইন্টিজারই হবে। দুটো ইন্টিজার যদি যোগ করা হয়, দেন অলওয়েজ আমরা একটা ইন্টিজারই পাবো। তাই যেহেতু এ আর বি দুটো ইন্টিজার নিয়ে তাদের যোগ করলেও আমরা ইন্টিজারই পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে প্লাসটা কিন্তু একটা জেড এর মধ্যে বাইনারি অপারেশনকে ডিফাইন করছে, ঠিক আছে। তো এই গেল বাইনারি অপারেশনের কনসেপ্ট। এবার বাইনারি অপারেশন বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে বাইনারি অপারেশনের আরো কিছু প্রপার্টি রয়েছে। কি কি প্রপার্টি, তার মধ্যে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউটেটিভ। কখন বলতে পারবো একটা বাইনারি অপারেশনকে, কখন কমিউটেটিভ বলবো, মনে আছে একটা বাইনারি অপারেশনকে কখন কমিউটেটিভ বলবো? কমিউটেটিভ বাংলা হচ্ছে বিনিময়, অর্থাৎ তারা পজিশন ইন্টারচেঞ্জ করবে দুটো এলিমেন্ট। ইকুয়াল টু বি প্লাস এ হবে। তার মানে এই যদি জেনারেলাইজড ভাবে বলি, তাহলে এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ফর অল এ বি বিলংস টু জি। ধর যে সেটটা নিয়েছি জি নিয়েছি, তো জি সেট থেকে আমি এরকম করছি। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভের জন্য তিনটে এলিমেন্ট লাগে। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে এ কম্পোজ বি কম্পোজ সি যদি হয়, সেটা হবে আবার এ কম্পোজ বি করে নিয়ে তার সঙ্গে যদি সি এর কম্পোজিশন করি, নতুন যে এলিমেন্টটা পেলাম তার সঙ্গে যদি সি এর কম্পোজিশন করি, দুটো যদি সমান হয়, দেন উই সে দ্যাট composition is associative in G। composition মানে এই নটটা, নট ইজ associative in G, ঠিক আছে। তারপর চলে আসে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে, আমরা এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা কাজে লাগবে, ওই জন্য আমি একটু বলে নিচ্ছি আগে। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে তোর, আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে, লেট, আচ্ছা, E is called বা E belongs to G, an element এভাবে লিখা কি, an element and element E belongs to G is called an identity element, an identity element
an identity element of G under compose, ঠিক আছে, কোন সেটের আর কোন কম্পোজিশনের, এটা কিন্তু আমাদের বারবার করে মেনশন করতে হবে, কারণ কম্পোজিশনের চেঞ্জ করলে আর সেটের চেঞ্জ করলে কিন্তু আইডেন্টিটি এলিমেন্টের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি একটু পরে বলে দিচ্ছি কেন চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য কম্পোজিশন আর সেট দুটোই মেনশন করাটা খুব প্রয়োজন। এলিমেন্ট অফ জি আন্ডার কম্পোজ ইফ A compose E equals to E compose A equals to A for all for all A belongs to G, অর্থাৎ G এর যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি আমি E এর কম্পোজিশন করি তাহলে আমরা এটাই পাবো, অর্থাৎ এর আইডেন্টিটির কোনো চেঞ্জ হবে না E এর সঙ্গে কম্পোজিশন করলে। তখন আমরা বলতে পারবো ইজ এন আইডেন্টিটি এলিমেন্ট। যদি এইটা হোল্ড করে তখন এটাকে লেফট আইডেন্টিটি বলবো, যদি এইটা ইকুয়ালস টু এ হয় তখন রাইট আইডেন্টিটি বলবো, আর যদি সিম্পল আইডেন্টিটি কখন হবে, যখন লেফট আইডেন্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি হবে এটা। ঠিক আছে, নেক্সট দেখ নাও। তার মানে যেমন ধর সেট আর কম্পোজিশনটা কেন মেনশন করতে বলছি আমি বারবার, বিকজ ধর তুই যদি বলি সেখানে জেড কমা প্লাস, এই জেড কমা প্লাস তার আন্ডারে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা কত, সেটা হচ্ছে 0, তাই তো। জেড কমা প্লাসের আন্ডারে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা কিন্তু 0, কারণ তোর 0-র সঙ্গে তুই যে এলিমেন্টারই যোগ করবি না কেন সেটা তোর এই থাকবে, ফর অল এ বিলংস টু জেড। কিন্তু তুই যদি জেড ডট নিয়ে নিস, জেড এর সঙ্গে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তুই যদি নিস, তখন কি হবে, তখন আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাই তো। আইডেন্টিটি এলিমেন্ট কত হয়ে যাচ্ছে, 1। তখন a ডট 1 ইকুয়ালস টু 1 ডট a ইকুয়ালস টু a হচ্ছে ফর অল a বিলংস টু z। তার মানে এটুকুনি তোরা বুঝতে পারছিস যে অপারেশন চেঞ্জ করলে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি যদি z এর বদলে মানে অপারেশনটাকে সেম রেখে জেডটাকে অন্য অন্য করে দিই, তখন কিন্তু আবার আইডেন্টিটি এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোন সেটের আইডেন্টিটি এলিমেন্ট এবং কোন অপারেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, দুটো কিন্তু আমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, আর লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্টটা কি জিনিস, ইনভার্স এলিমেন্ট হচ্ছে চার হচ্ছে ইনভার্স। ইনভার্স এলিমেন্ট হচ্ছে let a belongs to G, an element a dash belongs to G is said to be a inverse by an inverse of a in G under composition। তিনটেই বলে দিলাম, কার ইনভার্স, এর ইনভার্স, কোথায় ইনভার্স, জি তে ইনভার্স, কার আন্ডারে ইনভার্স, কম্পোজিশনের আন্ডারে ইনভার্স। ঠিক আছে, ইফ কন্ডিশনটা কি, যদি এর সঙ্গে এ ড্যাশের কম্পোজিশন করলে যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাই, একইভাবে যদি এ ড্যাশের সঙ্গে এর কম্পোজিশন করলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাই, তখন আমরা বলতে পারবো এ ড্যাশ ইজ ইনভার্স অফ এ, এ ড্যাশ ইজ ইনভার্স অফ এ। এবং এ ড্যাশকে আমরা ডিনোট করি সাধারণভাবে এ ইনভার্স দিয়ে। হিয়ার এ ড্যাশ ইজ ডিনোটেড বাই এ ইনভার্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাইনারি অপারেশন এবং তার কিছু প্রপার্টি, যে প্রপার্টি গুলো আমাদের অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা পড়তে কাজে লাগবে। ঠিক আছে, এবার অ্যালজেব্রাইক স্ট্রাকচারটাতে আসি আমি এক এক করে। প্রথম যেটা আমি নাম ওখানে যে আমি মেনশন করেছিলাম সেটা দেখ। প্রথম যে নামটা মেনশন করেছি আমি সেটা হচ্ছে গ্রুপয়েড। প্রথম যে নামটা মেনশন করা আছে সেটা হচ্ছে গ্রুপয়েড, দেন সেমি গ্রুপ, তারপর মনোয়েড, আর লাস্টে গিয়ে গ্রুপ। ঠিক আছে, দেখ এই গ্রুপয়েড জিনিসটা কি। প্রথমে আসি গ্রুপয়েডে। হেডিংটা দিয়ে হচ্ছে গ্রুপয়েড। গ্রুপয়েড মানে হচ্ছে let
G be a set, be a non-empty set and compose be a binary operation. Compose be a binary operation. ঠিক আছে, তো জি হচ্ছে একটা নন এমটি সেট আর কম্পোজটা হচ্ছে বাইনারি অপারেশন। তাহলে এই কম্পোজিশনের রেসপেক্ট মানে এই যে অ্যালজেব্রাইক স্ট্রাকচার জি কমা কম্পোজ, দি অ্যালজেব্রাইক স্ট্রাকচার একটা নন এমটি সেট টুগেদার উইথ এ বাইনারি অপারেশন ইজ কল্ড এ অ্যালজেব্রাইক স্ট্রাকচার, অ্যালজেব্রাইক সিস্টেম। তাহলে এই অ্যালজেব্রাইক স্ট্রাকচার বা সিস্টেম যাই বলিস, সিস্টেম অথবা স্ট্রাকচার is called a groupoid. আচ্ছা, এই অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা আমি একটা নাম দিয়ে রাখছি এখানে, তাহলে তোদের সুবিধা হবে। সেটা হচ্ছে জি কম্পোজ, জি কমা কম্পোজ, ওটা পেয়ারের মধ্যে এরকম ফার্স্ট পেয়ারের মধ্যে জি কমা কম্পোজ, এটাকে একসঙ্গে আমরা বলবো অ্যালজেব্রাইক স্ট্রাকচার একটা। ইজ কল্ড এ গ্রুপয়েড if G is closed under composition, G is closed under composition, অর্থাৎ জিটাকে আমরা কম্পোজিশন রেসপেক্টে ক্লোজড হতে হবে। অর্থাৎ ক্লোজড হওয়া মানে হচ্ছে কম্পোজিশনটা জাস্ট জি এর উপর ডিফাইন হতে হবে। অর্থাৎ জি এর দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে যেন জি এর এলিমেন্টই হয়, তাহলে সেটা ক্লোজড হবে। ঠিক আছে, অর্থাৎ আমি লিখে দিচ্ছি ম্যাথমেটিক্যালি, দ্যাট ইজ A compose B belongs to G for all A, B belongs to G। অর্থাৎ আমরা যদি এখান থেকে ঘুরিয়ে বলি, যদি একটা কম্পোজিশন জি এর উপর ডিফাইন হয়, কারণ এটা ডিফাইন হওয়ার কন্ডিশন যে জি এর দুটো এলিমেন্টের মানে কম্পোজিশন করলে জি এর এলিমেন্ট হতে হবে, সেটা হচ্ছে কম্পোজিশনটা জি এর উপর ডিফাইন হওয়ার কন্ডিশন। বাইনারি কম্পোজিশন ওখানে লেখা আছে। তাহলে একটা কম্পোজিশন জি এর উপর ডিফাইন হয়ে গেলে তখনই আমরা জি আর কম্পোজটাকে টুগেদার একসঙ্গে গ্রুপ ওয়াইড বলতে পারবো। ঠিক আছে, ক্লোজড হওয়ার মানে হচ্ছে তাহলে কম্পোজিশনটা জি এর উপর ডিফাইন্ড। ঠিক আছে, দ্যাট ইজ, যত রকম ইয়ে হয় আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ compose is defined on G। ঠিক আছে, এই যে প্রপার্টিটা ডিফাইন হওয়ার যে প্রপার্টি, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, তো এটা গেল গ্রুপ মানে গ্রুপ ওয়াইড। এবার গ্রুপ ওয়াইড এর পর যেটা চলে আসে সেটা হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ কি? সেমি গ্রুপ হচ্ছে গ্রুপ ওয়াইড এর সঙ্গে একটা এক্সট্রা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ হতে হবে কম্পোজিশনটাকে। যদি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে সেমি গ্রুপ। আবার যদি সেমি গ্রুপের সঙ্গে যদি আবার আইডেন্টিটি এলিমেন্ট থাকে, অর্থাৎ ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ প্লাস আইডেন্টিটি, দেন ইট ইজ কল্ড মোনয়েড। আর যখন এই তিনটে থাকার পর আবার ইনভার্স এলিমেন্ট থাকে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাওয়া যায়, তখন সেটাকে আমরা গ্রুপ বলি। তাহলে গ্রুপ হতে গেলে চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তাহলে একটা একটা করে প্রপার্টি বাড়ছে আর একটা একটা করে নাম দেওয়া হচ্ছে তাকে। প্রথমে গ্রুপয়েড, দেন এবার অ্যাসোসিয়েটিভ ফলো করলে সেমি গ্রুপ, তারপর আবার আইডেন্টিটি হলে মোনয়েড, আর ইনভার্স থাকলে গ্রুপ। ঠিক আছে, তাহলে লেখ। নেক্সট লিখবি, সেটা হচ্ছে সেমি গ্রুপ। প্রথমটুকু লিখে নিতে হবে তোদেরকে, যে ওই দু লাইন, যে লেট জি বি এ নন এমটি সেট and compose be a binary operation, G comma compose is called the algebraic system, G comma compose is called a semi group। আমি সেখান থেকে লেখা শুরু করছি, the algebraic system G comma compose is said to be a semi group if, কখন সেমি গ্রুপ বলতে পারবো?
না, দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট অফ অল সেটাকে আমাদের হতে হবে যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ কম্পোজ ইজ সরি জি ইজ closed under compose, that is A compose B belongs to G for all AB belongs to G। হয়ে গেল। 2 নম্বর প্রপার্টি কি স্যাটিসফাই করতে বললাম? অ্যাসোসিয়েটিভ হতে হবে। এক্সট্রা প্রপার্টিটা কি? অর্থাৎ এটা তো আগেরটা দিয়েছিল, গ্রুপ ওয়াইডই ছিল, তাহলে গ্রুপ ওয়াইড হতে হবে প্লাস অ্যাসোসিয়েটিভ হতে হবে, তাহলে গিয়ে সেমি গ্রুপ হয়ে যাচ্ছে। কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ, কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ in G, that is অ্যাসোসিয়েটিভ হওয়া মানে হচ্ছে A কম্পোজ B তার আবার হোল কম্পোজ করে C ইকুয়ালস টু, যদি আমি এটাকে পরে কম্পোজিশন করি বি আর সি আগে করে নিই, তাতে যদি সেম হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অর্থাৎ এর জন্য 3টে এলিমেন্ট এবিসি লাগলো। ঠিক আছে, বোঝা গেছে? এবার চলে আসছি হচ্ছে সেমি গ্রুপও হয়ে গেল। নেক্সট হচ্ছে মোনয়েড, তারপর গিয়ে আমি গ্রুপের ডেফিনেশন ঢুকছি। এবার আমরা বলবো মোনয়েড কাকে বলে। হোয়াট ইজ মোনয়েড? দেখ, লেট ওই আগের লেখাটা আরেকবার লিখতে হবে, জি কম্পোজ ব্যাপারটা, যে জি দিয়ে নন এমপি সেট, কম্পোজিশন বিয়ে মানে নট বিয়ে বাইনারি কম্পোজিশন। ঠিক আছে, the algebraic structure this is called, আচ্ছা algebraic structure যখন বলছি তখন g compose is called a monoid, is called a monoid if তখন monoid বলতে পারবো 3টে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তাহলে এবার প্রথম হতে হবে ক্লোজার প্রপার্টি, অর্থাৎ compose is the g is closed under compose, এটা একটা। তার মানে আগের ফর্মটা তো লিখেই দিয়েছি, দ্যাট ইজ A compose B belongs to G, একদম মুখস্থ হয়ে যাবে, একই লেখা বারবার রয়েছে এখানে। আর সেকেন্ড কি হতে হবে? সেকেন্ড হচ্ছে জিটাকে ক্লোজড হতে হলো, আর কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ ইন জি হতে হবে, জি তে অ্যাসোসিয়েটিভ হতে হবে। ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ এ কম্পোজ বি হোল কম্পোজ সি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ বি সি বিলংস টু জি। এটাও হয়ে গেল। আর লাস্ট যে এক্সট্রা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, এটা তো সেমি গ্রুপেই ছিল, এটাও ছিল এটাও ছিল, তাহলে সেমি গ্রুপ হতে হবে প্লাস একটা এক্সট্রা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। কি সেই প্রপার্টি? সেই প্রপার্টিটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এখানে থাকতে হবে, এখানে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে এক্সট্রা প্রপার্টি হিসাবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা নিয়ে আয়। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, অর্থাৎ দেয়ার এক্সিস্ট মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আমরা এখানে ই পাবো। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি such that A compose E equals to E compose A equals to A for all A belongs to G. Here E is called the identity element in G under compose। ঠিক আছে, লেখা একদম পারফেক্ট হয় দরকার, আইডেন্টিটি এলিমেন্ট গুলো ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাকে যদি কেউ বলে ইন্টিজার সেটের আইডেন্টিটি এলিমেন্ট কত, আমাকে তাকে কোশ্চেন করতে হবে উল্টো, যে ইন্টিজার সেট কোশ্চেনটা তো কমপ্লিট না, ইন্টিজার সেট কার রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট বলো, প্লাসের রেসপেক্টে না ডটের রেসপেক্টে। ঠিক আছে,
তো এই ব্যাপারগুলো আমাদের খুব ভালো করে মেনশন করতে হবে। আইডেন্টি এলিমেন্ট বলে ছেড়ে দিলে তো কার রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট, কোথায় আইডেন্টি এলিমেন্ট, কিছুই বলা হলো না। তো এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা বলছি মোনয়েড। এইবার আমরা আমাদের টপিকে ঢুকছি, সেটা হচ্ছে মোনয়েডের পর যদি আর একটা এক্সট্রা প্রপার্টি স্যাটিসফাই করে তখন আমরা সেটাকে গ্রুপ বলবো। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটাকে একবার একটু দেখি ডায়াগ্রামেটিক্যালি, তাহলে দেখ এরকম আসছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগমা। ম্যাগমা মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ পয়েন্ট, ঠিক আছে, গ্রুপ পয়েন্ট। তো সেই গ্রুপ পয়েন্টটা কি কি প্রপার্টি স্যাটিসফাই করছে? গ্রুপ পয়েন্টটা হচ্ছে প্রপার্টি যে স্যাটিসফাই করছে সেটা হচ্ছে বাইনারি অপারেশনটা গ্রুপ পয়েন্টের মধ্যে ক্লোজড হয়, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। তাই করে দেখ, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে সে, ফার্স্ট অফ অল এটা একটা প্রপার্টি। এইবার গ্রুপ পয়েন্টের জন্য পরে যদি সেটা এই ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে এবং যদি অ্যাসোসিয়েটিভিটিও থাকে তার মধ্যে, অ্যাসোসিয়েটিভও যদি হয়, তখন আমরা সেটাকে নাম দিই সেমি গ্রুপ। তখন সেটাকে আমরা বলি সেমি গ্রুপ। তো সেমি গ্রুপ তৈরি হয়ে গেল। গ্রুপ পয়েন্টটা তার মানে যে কোনো সেমি গ্রুপই হচ্ছে গ্রুপ পয়েন্ট, কিন্তু উল্টোটা সত্যি নয়, তাই তো? কোনো গ্রুপ পয়েন্টের মধ্যে অ্যাসোসিয়েটিভিটি থাকলে তখন সেটাকে সেমি গ্রুপ বলছে। এবার সেমি গ্রুপ থেকে চলে আসে হচ্ছে মোনয়েড, যখন আইডেন্টিটি এলিমেন্ট থাকে। সেমি গ্রুপের মধ্যে যখন কোনো আইডেন্টিটি এলিমেন্ট উপস্থিত থাকে তখন সেটাকে আমরা মোনয়েড বলি, ঠিক আছে? তাহলে মোনয়েডটা হচ্ছে একটা সেমি গ্রুপ, মোনয়েডটা হচ্ছে একটা গ্রুপ ওয়েড, কিন্তু উল্টোটা ব্যাকে গেলে কিন্তু সত্যি হবে না, কারণ ব্যাকে যেতে গেলে একটা করে এক্সট্রা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, যেটা সবাই নাও করতে পারে। আর এবার মোনয়েডের সঙ্গে যদি, মোনয়েডের মধ্যে তাহলে কে কে আছে? ক্লোজার প্রপার্টি রয়েছে, অ্যাসোসিয়েটিভিটি রয়েছে, আর আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে। তাহলে তার সঙ্গে যদি আমি এবার ইনভার্স এলিমেন্টও পেয়ে যাই, প্রত্যেকটা সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি একটা করে ইনভার্স থাকে, দেন উই কল দি অ্যালজেব্রাইক স্ট্রাকচার জি কম্পোজ ইজ এ গ্রুপ। ঠিক আছে, একটা গ্রুপ ফর্ম করেছে বলতে পারবো। অর্থাৎ গ্রুপের মধ্যে কি থাকতে হবে? ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি এলিমেন্ট, তার সঙ্গে এক্সট্রা প্রপার্টি হিসাবে ইনভার্স। তাহলে আমি বোঝানো গেল ব্যাপারটা গ্রুপটা কাকে বলে, ঠিক আছে? তাহলে এখানে লিখে ফেল, গ্রুপের ব্যাপারটা একবার লিখে ফেল। তাহলে গ্রুপটা কি হচ্ছে? লেট, এটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, যেহেতু গ্রুপের থিওরিটার নামই হচ্ছে আমাদের পুরো গ্রুপ থিওরি নিয়ে করবো, এটা আমি সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি ব্যাপারটা। লেট জি কমা, মানে লেট জি বি এ নন এমটি সেট, তারপরে আমি গ্রুপের এক্সাম্পলে যাচ্ছি, নন এমটি সেট and compose be a binary operation. Compose be a binary operation. এই বাইনারি অপারেশনের পর অনেকেই একটা কথা বলে ডিফাইন্ড অন জি। তো ডিফাইন্ড অন যদি জি বলে দেয় কেউ এখানে, তাহলে কিন্তু আর ক্লোজার প্রপার্টি আলাদা করে মেনশন করার কোনো প্রয়োজন হয় না, সেটা বোকা বোকা হলো। কেন ডিফাইন্ড অন জি মানে অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টি সে হোল্ড করলো। ডিফাইন্ড হওয়ার যে কন্ডিশন সেটাই হচ্ছে ক্লোজার প্রপার্টির কন্ডিশন। তো ডিফাইন্ড অন জি যদি কেউ বলে এটা কথাটাকে সম্পূর্ণ করবার জন্য, তাহলে ক্লোজার প্রপার্টি আলাদা করে বলতে হবে না, তাহলে তিনটে প্রপার্টির কথা বললেই হয়ে যাবে, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। কিন্তু আমি যেহেতু চারটে প্রপার্টি মেনশন করছি ওই জন্য আমি জাস্ট কম্পোজ দিয়ে বাইনারি অপারেশন। দি অ্যালজেব্রাইক স্ট্রাকচার, the algebraic structure G compose is said to be a group if, এবার if বলে চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। if it satisfies, আমি লিখে দিই সুন্দর করে, এটা satisfies the following properties. if it satisfies the following properties, কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হবে? ফার্স্ট প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার, প্রপার্টি গুলোর নাম লিখে দিই আগে।
প্রথম প্রপার্টি কি ক্লোজার প্রপার্টি। একটু জায়গা ছেড়ে ছেড়ে আমি ডেসক্রাইব করে দিচ্ছি, ওই জন্য জায়গা অল্প অল্প করে জায়গা ছেড়ে নামগুলো আগে লিখে দিই তোদের, তারপর বলছি। ক্লোজার প্রপার্টি। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট প্রপার্টি কি আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে তার মধ্যে। অর্থাৎ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। আর লাস্ট প্রপার্টি কি, লাস্ট প্রপার্টি হচ্ছে ইনভার্স এলিমেন্ট থাকতে হবে তাকে তার মধ্যে, প্রত্যেকটা এলিমেন্টের। দুটো প্রপার্টি, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দু রকম এলিমেন্ট থাকতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট। ঠিক আছে, এবার এক এক করে লিখে দিই তাহলে। ক্লোজার প্রপার্টি মানে কি, ক্লোজার প্রপার্টি মানে হচ্ছে জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজ। ঠিক আছে, আর কম্পোজ ইজ ক্লোজড আন্ডার জি লিখে দিস না, জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজ। আর যদি উল্টো করে বলতে হয় কম্পোজ ইজ ডিফাইন্ড আন্ডার জি, দ্যাট ইজ কম্পোজ ইজ ডিফাইন্ড ইন জি বা আন্ডার জি, যাই লিখিস ইন জি। দ্যাট ইজ A compose B equals B belongs to G for all AB belongs to G. সমস্ত AB belongs to G হওয়ার জন্য এই কম্পোজ B টাকেও G এর মধ্যেই থাকতে হবে কম্পোজিশন করলে, তাহলে গিয়ে ক্লোজ বলতে পারবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি, কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ in G, that is A compose B whole compose C equals to A compose বি কম্পোজ সি। অর্থাৎ বি আর সি আগে কাজ করে নি, তারপর যদি এর সঙ্গে কাজ করা হয় তাহলে যে ব্যাপারটা হবে, আবার এদিকে এ আর বি আগে কাজ করে সি এর সঙ্গে করা হলেও সেই একই রেজাল্ট দেবে। ঠিক আছে, ফর অল এ বি সি বিলংস টু জি। তারপর আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট E belongs to G such that A compose E equals to E compose A equals to A for all A belongs to G. For all A belongs to G. Here E is called here E is called an identity element in G. an identity element কেন বললাম, কারণ এটা লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি হতে পারে, এবং তোর এখন আমি সেই থিওরেমটা প্রুফ করিনি বা তোর সেটা স্টেট করিনি যে তোর আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু একটা হয় না একাধিক হয়, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, যদি ইউনিক হয় তাহলে দা লিখতে পারবো, যদি ইউনিক না হয় তাহলে এন লিখতে হবে, কারণ ইউনিক নয় মানে একাধিক হতে পারে, তখন আমাদের একটা আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারি সেটাকে। তো ইনভার্স এলিমেন্টের মধ্যে যেটা আসছে এবার, তাহলে দেয়ার এক্সিস্ট বা লেট এরকম ভাবে লেখ, ফর এনি অথবা ইচও লিখতে পারিস, ফর ইচ এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট। যা যা লেখা সম্ভব আমি বলে দিচ্ছি, তো যেটা মনে থাকবে সেটা লিখবে। ফর ইচ এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট an element a dash belongs to G such that কি হবে না, এর সঙ্গে a dash এর কম্পোজিশনে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাবো, such that a compose a dash equals to a dash compose a equals to E for all a belongs to G. ঠিক আছে, আচ্ছা ফর অল এটা তোরা এখানে নাও লিখতে পারিস, কারণ ফর মানে অল এ যেহেতু উপরে বলে দিয়েছে এখানে না লিখলেও চলবে, এখানে লেখার প্রয়োজনও নেই, বিকজ ফর অল এ বলতে বোঝাচ্ছে হচ্ছে এ ড্যাশটা সবার জন্যই, তা কিন্তু নয়। ঠিক আছে, একটা এর করেসপন্ডিং এ ড্যাশ, ইটা হচ্ছে ওভারঅল, ইটা হচ্ছে সবার জন্য, সমস্ত এর জন্য, কিন্তু ইনভার্সটা কিন্তু
প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা, অর্থাৎ আগে এলিমেন্ট চুজ করতে হবে, তারপর তার ইনভার্স হবে। আর আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবার জন্য, ফর অল যদি আমরা যে কোনো এর সঙ্গে কম্পোজিশন করি তাহলে এই পাবো। কিন্তু ইনভার্সের ক্ষেত্রে আগে আমাকে এলিমেন্ট চুজ করতে হবে, তারপর তার ইনভার্স পেতে হবে। ঠিক আছে, তাই জন্য আমি এখানে এলিমেন্টের কথা আগে লিখেছি, ফর ইচ এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এলিমেন্ট এ ড্যাশ। আর এখানে আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে ই এর কথাটাই আমি আগে লিখেছি, কারণ ইটা হচ্ছে সবার জন্য, আর ফর অল এটা লাস্টে লিখেছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যেভাবে লিখছি সেভাবে একদম ফলো করলে কাটার কোনো জায়গায় থাকবে না, কারণ একদম নিখুঁত ভাবে লেখা হচ্ছে। ঠিক আছে, যে কোনটা আগে কোনটা পরে সেটাকেও খুব ভালো করে মেনশন করা হচ্ছে, তো সেগুলো একটু ফলো করতে হবে, যাবো সেটাই লিখলে কিন্তু হবে না। আচ্ছা, তো এটা হয়ে গেল ইনভার্স এলিমেন্ট। এইবার দেখ, তো এই যে জিনিসটা আমরা করলাম, পুরো গোটা জিনিসটা গ্রুপ থিওরি মানে গ্রুপের কোশ্চেনটা করতে গেলে আমাদের কিন্তু কোথাও কমিউটেটিভিটি লাগলো না। কমিউটেটিভ কিনা মানে সেট গুলো সেটা কিন্তু কোথাও লাগলো না। ঠিক আছে, না গ্রুপ ওয়াইডে লাগলো, না সেমি গ্রুপে, না মনোয়েডে, না গ্রুপে। তাই কমিউটেটিভ একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপ ফর্ম করার জন্য কমিউটেটিভ হওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যদি এক্সট্রা কন্ডিশন হিসেবে সে কমিউটেটিভও হয়, কমিউটেটিভও যদি সে হয়, এগুলো হওয়ার পর যদি কমিউটেটিভ হয়, তখন সেই গ্রুপটাকে বলা হয় কমিউটেটিভ গ্রুপ, বা ম্যাথমেটিশিয়ান এবেলের নাম অনুসারে সেটাকে অ্যাবেলিয়ান গ্রুপও বলা হয়। ঠিক আছে, তাহলে লিখে রাখ। আচ্ছা, তার আগে আমি এখানে বলে রাখি হিয়ার, এর সঙ্গে লিখে রাখ এ ড্যাশ ইজ কল্ড an inverse of A and is denoted by A inverse, denoted by A inverse। ঠিক আছে, আচ্ছা, তো এই ইনভার্স এটাকে আমরা বলছি। এখন দেখ, নাও বা আলাদা করে লিখে দিচ্ছি, ওটা হেডিংটা আলাদা করে দে তোরা। এটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। বা একটা নাম হচ্ছে এবেলিয়ান গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, অ্যাবেল একজন ম্যাথমেটিশিয়ানের নাম, তার অনুসারে এটা অ্যাবেলিয়ান গ্রুপ বলা হয়। তাহলে লেট জি কম্পোজ বি এ গ্রুপ। ঠিক আছে, জি কম্পোজটা কিন্তু এবার গ্রুপ হয়ে গেছে, তারপরে যদি আবার কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তখন সেটাকে অ্যাবেলিয়ান গ্রুপ বলছি। বি এ গ্রুপ ইফ কম্পোজ ইজ কমিউটেটিভ, ইন জি, যদি কম্পোজটা কমিউটেটিভও হয়, মোর ওভার, দ্যাট ইজ A compose B equals to B compose A equal for all A B belongs to G, then G compose compose is called commutative group। কমিউটেটিভ গ্রুপ হওয়ার জন্য কিন্তু কমিউটেটিভ হওয়ার প্রয়োজন নেই, কিন্তু গ্রুপ হওয়ার পর যদি আবার কমিউটেটিভ হয় তখন সেটাকে আমরা কমিউটেটিভ গ্রুপ বলছি। কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, অর অ্যাবেলিয়ান গ্রুপ। বোঝা গেল? এতদূর যা পড়িয়েছি পুরো ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো কমিউটেটিভ গ্রুপ পর্যন্ত পুরো আমরা মানে করে ফেললাম। তাহলে আমরা যেটা আরেকবার জাস্ট খেয়াল করিয়ে দিই, যেটা যেটা আমরা পর পর পাচ্ছি একটার পর একটা, সেটা হচ্ছে প্রথমে একটা দিলাম পেলাম, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইড
ঠিক আছে, গ্রুপের আরেকটা নাম দেওয়া হচ্ছে ম্যাগমা। তার জন্য অনলি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হচ্ছে। সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপের জন্য ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হচ্ছে। ঠিক আছে, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মোনোয়েড। তার জন্য ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ প্লাস আইডেন্টিটি। সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গ্রুপ। ঠিক আছে, গ্রুপের ক্ষেত্রে কি হতে হবে, ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি থাকতেই হবে, সঙ্গে আবার ইনভার্স থাকতে হবে। আবার গ্রুপের সঙ্গে যদি কেউ কমিউটেটিভ হয়ে যায়, গ্রুপটা যদি আবার কমিউটেটিভ হয়, তখন সেটাকে আমরা বলছি অ্যাবেলিয়ান গ্রুপ। দেখ, পুরো অড ডায়াগ্রামের মাধ্যমে এটা চলে এলো। ঠিক আছে, এটা যদি মনে রাখিস, কখনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিছু, ভালো করে পরপর মনে রাখতে হবে। তো এতক্ষণ আমরা ডেফিনিশনের উপর বেস করেছিলাম, এবার আমরা এক্সাম্পলে আসছি। ঠিক আছে, এবার একটু কয়েকটা এক্সাম্পল করা যাক। আচ্ছা, এখানে একটু রিমার্ক করে রাখ তোরা। আচ্ছা, আগে এক্সাম্পলটাই করি। দেখ, এই এক্সাম্পলটা এগুলো সব এসকে মাপার বইতে করতে দেওয়া আছে, এক্সারসাইজের অঙ্ক আমি সব করিয়ে দেবো এখানে। যতগুলো সম্ভব করাবো, যতগুলো হবে না সেগুলো আমি এবার পিডিএফ করে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু পিডিএফটা প্রথমে কেউ দেখবি না, আগে নিজেরা করবি, করার পর যদি কোথাও আটকায় তখন দেখবি। ঠিক আছে, পিডিএফ এর সলিউশনটা করা থাকবে, কিন্তু সলিউশন থেকে দেখবি না, আগে করবি, আটকালে তারপর দেখবি। শুধুমাত্র আমি এখানে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো দেখে করার চেষ্টা করবি, এবং আশা করি পারবি। ঠিক আছে, তাহলে দেখ, বলছে এক্সামিন ইফ দি ফলোইং স্টেট মানে সিস্টেমস আর গ্রুপস। যে ফলোইং সিস্টেম গুলো রয়েছে সেগুলো গ্রুপ কিনা ফলো করতে বলছে, মানে দেখতে বলছে। আমি ফার্স্ট এটা যদি এক্সাম্পলটা নিই, তাহলে কি হচ্ছে দেখ, ফার্স্ট কোয়েশ্চেনটা ঢুকে নে। বলছে জেড কম্পোজ মানে জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স দেওয়া আছে, তার সঙ্গে কম্পোজিশনটা ডিফাইন করেছে কিভাবে, এ কম্পোজ বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস 1। ঠিক আছে, তো সেটা গ্রুপ ফর্ম করছে কিনা দেখতে বলছে। তাহলে করা যাক। তাহলে প্রথম প্রপার্টি একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। প্রথম প্রপার্টি কি, আমি একের সলিউশনটা করছি, তার মধ্যে 1 নম্বর দিলে ক্লোজার প্রপার্টি, যেটা রোমানে আছে, তাহলে এখানে আমি 1 নম্বর প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে কি, গ্রুপ থেকে দুটো এলিমেন্ট চুজ করতে হবে, করে দেখতে হবে সেটা, মানে জেড থেকে এলিমেন্ট চুজ করে সেটা জেড এর মধ্যে আছে কিনা। লেট a comma b belongs to z, then a compose b equals to a plus b plus 1। আমি একদম বেসিক এক্সাম্পলটা নিচ্ছি প্রথমে, তাদের বুঝতে সুবিধা হবে। সেটা অবভিয়াসলি জেড এর মধ্যে আছে, কারণ 2 আর 3 যদি জেড এর মধ্যে থাকে, তাহলে 2 প্লাস 3 প্লাস 1 যাই করিস না কেন, সেটা অবভিয়াসলি একটা ইন্টিজারই তুই পাবি, অন্য কিছু পাবি না। তাই অবভিয়াসলি a প্লাস বি প্লাস 1টা জেড এর মধ্যেই আছে। therefore compose is associate মানে সরি ক্লোজড, দাঁড়া, ক্লোজড নয়, ক্লোজ যদি বলবো তাহলে জেড ইজ ক্লোজড আন্ডার কম্পোজ। এবার 2 নম্বর প্রপার্টি, একটা প্রপার্টি হয়ে গেল, দেখ কত সহজ। 2 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা, দেখ, লেট, তার জন্য 3টে এলিমেন্ট লাগবে, লেট এ বি সি belongs to z, now a compose
বি কম্পোজ সি ইজ ইকুয়ালস টু কত? এ কম্পোজ বি কম্পোজ সি মানে এ কম্পোজ বি মানে হচ্ছে তোর এ প্লাস বি প্লাস ওয়ান, এ প্লাস বি প্লাস ওয়ান, তাহলে বি কম্পোজ সি মানে কি? বি প্লাস সি প্লাস ওয়ান। এবার এই দুজনের মধ্যে কম্পোজিশন কর। এই দুজনের মধ্যে কম্পোজিশন করতে গেলে এটা একটা এলিমেন্ট ভাব আর এটা একটা এলিমেন্ট ভাব, এই পুরোটাকে একটা এলিমেন্ট ভাব। তাহলে ভাবলে এটাকে যদি এ ভাবিস আর পুরোটাকে যদি বি ভাবিস তাহলে কি হচ্ছে? তাহলে আসছে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ বি প্লাস সি প্লাস ওয়ান, এটা হচ্ছে তোর কাছে বি প্লাস ওয়ান, এ প্লাস বি প্লাস ওয়ান। ঠিক আছে, অর্থাৎ যদি ঠিক করে লিখিস তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস টু। এটা আমরা পাচ্ছি এ কম্পোজ বি কম্পোজ সি করলে। এবার দেখি এগেন এ কম্পোজ বি কম্পোজ সি করলে কি হচ্ছে, এ আর বি আগে কম্পোজিশন করে নিলে কি হচ্ছে? এ আর বি আগে কম্পোজিশন করলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়ান আর কম্পোজিশন সি। আবার এটাকে তুই যদি এ ভাবিস আর এটাকে যদি বি ভাবিস তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান, এটা হচ্ছে আমার কাছে এ প্লাস বি মানে হচ্ছে সি প্লাস কোয়েশ্চেন অনুযায়ী একটা ওয়ান। যদি এগেন এটাকে সাজিয়ে লিখি সুন্দর করে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস টু, এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান, তাই তো? তাহলে আবার কিন্তু এটা ক্যান্সেলিভ হয়ে যাচ্ছে, দুটো সেম হয়ে যাচ্ছে। দেয়ারফর এ কম্পোজ বি কম্পোজ সি, এখানে আগে লিখলি তারপর এ কম্পোজ বি কম্পোজ সি যদি করিস ফর অল এ বি সি, কিন্তু সেটা হোল্ড করছে। দেয়ারফর বা দিস ইমপ্লাইজ কম্পোজ ইজ, অঙ্কগুলো একদম এই প্যাটার্নে সুন্দর করে হেডিং দিয়ে দিয়ে করবি, ভালো লাগবে তাতে। এস অ্যাসোসিয়েটিভ ইন জেড, কম্পোজটা তাহলে জেড এর মধ্যে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। এবার দেখতে হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। এবার আমরা এক্সামিন করব যে এখানে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। করা যাক এক্সামিন। 3 নম্বর হচ্ছে তাহলে আইডেন্টিটি এলিমেন্ট। Let us examine let us examine there exists an element there exists an element E belongs to Z such that there exists an element E belongs to Z such that কি হবে না A compose E equals to E compose A equals to A, তাই তো? for all A belongs to Z হচ্ছে কিনা চেক করতে হবে। নাও A compose E equals to A, সেটার মানেটা কি? A compose E মানে হচ্ছে A plus E plus 1 equals to A plus E plus 1 equals to A। এখন সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে this implies E plus 1 equals to 0, কারণ দুই দিকে যদি আমি মাইনাস এ দিয়ে অ্যাড করি তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? আমি একবার লিখেই দেখাই, কারণ এটা গ্রুপ থ্রি তো একটু লিখে লিখে করাটাই বেটার। মাইনাস এ প্লাস ই প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ, অথবা বাদ দে, এটা লেখার দরকার নেই, আমরা ক্যান্সেলেশন ল দিয়েই বলতে পারবো, এত লেখার দরকার নেই, এটাই লিখলে হবে। ঠিক আছে, ই প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, তাহলে দিস ইমপ্লাইজ ই ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আর ই মাইনাস ওয়ান হওয়া মানে হচ্ছে সেটা অবভিয়াসলি একটা ইন্টিজার, তাহলে এটা কিন্তু ইন্টিজারের সেটের মধ্যেই রয়েছে। অলসো ই কম্পোজ এ করলেও কিন্তু আমরা এই জিনিসটাই পাবো, ই কম্পোজ ওই জন্য দেখানোর প্রয়োজন নেই সেটা। ই কম্পোজ এ ইকুয়ালস টু এ ইমপ্লাইজ ই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বিলংস টু জেড। Therefore e equals to minus 1 is an identity element in Z under compose
তাহলে আইডেন্টিটি এলিমেন্টও পেয়ে গেলাম। তাহলে প্রথমে পেলাম হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাই সেটা গ্রুপ ওয়াইড হয়ে গেল। পরে আইডেন্টিটি মানে পরে হচ্ছে অ্যাক্সেসরি প্রপার্টি স্যাটিসফাই করছে, আবার ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে জেড প্লাসটা অর্থাৎ জেড কম্পোজটা এখানে সেমি গ্রুপও হয়ে গেল। আবার এখন আইডেন্টিটি এলিমেন্টও স্যাটিসফাই করে গেল, তাহলে সেটা মনোয়েড হয়ে গেল। এবার দেখি ইনভার্স স্যাটিসফাই করছে কিনা, যদি করে তাহলে গ্রুপ, আদারওয়াইজ নয়। দেখি এবার করে কিনা। আমাকে এক্সামিন করতে বলেছে কোয়েশ্চেনটাতে, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। প্রুফ করলে বললে করতে বললে তো হতোই, কিন্তু এখানে এক্সামিন মানে স্যাটিসফাই গুলো করতেও পারে সব কটা প্রপার্টি, নাও করতে পারে। তাহলে 4 নম্বর ইনভার্স এলিমেন্ট। তাহলে দেখ, ইনভার্সের জন্য আমি প্রথমে বলেছি এলিমেন্ট চুজ করতে হবে, তাই এইভাবে লিখি, লেট আস এক্সামিন if for each a belongs to g, for each a belongs to g, লেখার প্যাটার্নটা একদম এরকম রাখবি। there exists an element a dash belongs to g such that a compose a dash equals to a dash compose a equals to e। ঠিক আছে, এখন এবার ক্যালকুলেট কর। ই মানে আবার তোর কাছে -1 পেয়ে গেছিস, ই মানে কত, -1 ইকুয়ালস টু -1 লিখে রাখলাম। নাও এ কম্পোজ এ ড্যাশ ইকুয়ালস টু ই, সেটা কি ইমপ্লাই করছে? এ কম্পোজ এ ড্যাশ মানে হচ্ছে ডেফিনিশন অনুযায়ী এ প্লাস এ ড্যাশ প্লাস 1, আর ই এর ভ্যালু কত পেয়েছি, -1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস এ ড্যাশ ইজ ইকুয়ালস টু -2, -1টা ওদিকে গেলে, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়ালস টু হচ্ছে -2 মাইনাস এ, এ ড্যাশ সমান -2 মাইনাস এ। এবার এ যেহেতু ইন্টিজার, তাহলে -2 মাইনাস এ সেটা একটা ইন্টিজারই হবে। দুটো ইন্টিজারের মধ্যে এরকম সাবট্রাকশন করলে তো অবভিয়াসলি একটা ইন্টিজারই থাকবে। তাহলে সিমিলারলি বা অলসো এ ড্যাশ কম্পোজ এ যদি ই করি, তাতেও আমরা এ ড্যাশটাকে -2 মাইনাস এই পাবো। ঠিক আছে, সেটাও জেড এর মধ্যে থাকবে। দেয়ারফোর এ ড্যাশ ইকুয়ালস টু -2 মাইনাস এ is the বা is an inverse of A belongs to Z বা A in Z under compose। চারটে প্রপার্টি স্যাটিসফাই করলো। therefore Z is a group, Z is a বা Z compose লেখাটা বেটার, কারণ আমি সেই নোটেশনটা এখনো ইউজ করিনি। Z is a group। কেউ যদি বলে শুধু Z is a group, তাতেও কোনো ভুল নেই, কারণ অনেকেই এটা মানে শর্টের নোটেশনটা ইউজ করে। Z is a group মানে হচ্ছে Z এর সঙ্গে কিন্তু কম্পোজিশনটা অবভিয়াসলি আছে। G is a group মানে G এর সঙ্গে কম্পোজিশনটা আছে, সেই অবস্থাতেই আমি বলছি গ্রুপ। শুধু সেট কখনো গ্রুপ ফর্ম করতে পারে না। ঠিক আছে, তাহলে G is a group বলার অর্থ হচ্ছে G is equivalent to G, কম্পোজ, সেটাকে নিয়েই আমরা বলছি। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। নেক্সট দেখ, এবার হচ্ছে না এরকম একটা এক্সাম্পল দেওয়া যাক। এটা তো হলো, এটা তো গ্রুপ হয়ে গেল। এবার দেখি বাকি কিছু হচ্ছে কি হচ্ছে না, এরকম একটা এক্সাম্পল নিয়ে দেখি। এটা বোঝা গেছে অঙ্কটা? হ্যালো, আচ্ছা, এটা কিন্তু একটা অবভিয়াসলি একটা তোর অ্যাবেলিয়ান গ্রুপও বটে, কারণ তোর জেড কম্পোজ যে গ্রুপ বলা হয়েছে, তো জেড কম্পোজ এবার কম্পোজটা এরকম a প্লাস বি প্লাস 1 করে লেখা হয়েছে, তাই তো? আমি এটা চেক করে রাখি, যেটা চাইনি তাও আমি বলে রাখছি। তাহলে ডেফিনিশনটা যেটা লিখে দিচ্ছি সেটা তোরা ভেরিফাই করে নিতে পারছিস। কমিউটেটিভিটি, দেখি কমিউটেটিভ হচ্ছে কিনা। লেট a comma b belongs to z, now a compose b equals to a plus b plus 1। এবার a plus b plus 1 টাকে তুই b plus a plus 1 লিখতে তো কোনো অসুবিধা নেই।
এটা লিখতে তো কোনো অসুবিধা নেই। তাহলে দিস ইকুয়ালস টু বি প্লাস এ প্লাস ওয়ান, যেমনি তুই লিখে দিচ্ছিস, তাহলে বি প্লাস এ প্লাস ওয়ান মানে হচ্ছে বি কম্পোজিট। তাহলে দেয়ার ফোর compose is commutative in Z, compose is commutative in Z, therefore Z compose is a commutative group, is a commutative group. Is a commutative group or abelian group. হয়েছে? বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, এবার লাস্ট একটা এক্সাম্পল আমি এখানে দেখাই, তারপরে আমি শেষ করছি আজকের মতো। এটা হচ্ছে দেখ, এই 3 নম্বর প্রবলেমটা, ঠিক আছে? 3 নম্বরেরটা, আর স্টার কমা 0 আমাকে দেওয়া আছে। আর স্টার, আমি কোশ্চেনটা একবার লিখি এখানে। আর স্টার কমা কম্পোজ ডিফাইন্ড বাই A compose B equals to mod of AB for all A comma B belongs to R star. R star মানে কি? R star মানে আমি এখানে মেনশন করে রাখি, সেটা হচ্ছে R star মানে হচ্ছে তো নন জিরো রিয়েল নাম্বার। R star মানে হচ্ছে সেট অফ নন জিরো রিয়েল নাম্বারস। নন জিরো রিয়েল নাম্বার মানে হচ্ছে আর সমস্ত রিয়েল নাম্বার সেখানে থাকবে, এক্সেপ্ট জিরো থাকবে না। তাই আর মাইনাস সিঙ্গেলটন সেট জিরো, এটা হচ্ছে আর স্টার। তোমাকে দেখাতে বলেছে আর স্টারটা এই কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে কি করছে না। তো প্রথম কথা একটু দেখ, আমি একটু এটা বলে রাখি, সেটা হচ্ছে ধর মডুলাস অফ এবি, তুই যে কোনো দুটো রিয়েল নাম্বার গুণ কর, গুণ করার পর তার মডুলাস নেই, সেটা কিন্তু রিয়েল নাম্বারই থাকবে, ঠিক আছে? কারণ এ আর বি যদি জিরো নয়, তাহলে জিরো হওয়ার কোনো প্রশ্ন এটা হচ্ছে না। এ আর বি গুণ করলে কখনো জিরো হচ্ছে না, কারণ এ আর বি নিচে আমি আর স্টার থেকে, আর স্টারের মধ্যে কোনো জিরো নেই, তাহলে এ আর বি কখনোই জিরো নয়, তাই এ ইন্টু বিও জিরো হবে না। তাই এটা যদি করিস তাহলে সেটা কিন্তু আর স্টারের মধ্যেই থাকবে। তো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাই করবে। কারণ দেখ, কারণ এ বি সি, তুই যদি বি আর সি এর মধ্যে আগে কম্পোজিশন করিস, তাহলে কি পাচ্ছিস? এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু, তাহলে এ কম্পোজ বি ইন্টু সি, আবার ইকুয়ালস টু তাহলে কত হবে? এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে? আবার তুই যদি উল্টোটা করিস, এ কম্পোজ বি হোল কম্পোজ সি, তার মানে এ বি মড এ বি কম্পোজ সি, তার মানে আবার মড অফ এ বি সি। তো যেভাবেই তুই করিস তার দুটো সেম আসছে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, সেটা নিয়েও অসুবিধা নেই। কিন্তু এবার দেখি আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। এবার আমি দেখছি যে এখানে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, দেখা যাক আইডেন্টিটি এলিমেন্ট আছে আছে কিনা। আইডেন্টিটি এলিমেন্ট আদৌ আছে কিনা এবার দেখি। এবার অ্যান্সারটা লেখ। লেট আস এক্সামিন, যেটা মনে হবে, যে গ্রুপটা দেখে মনে হবে, মানে যে সেটটা দেখে মনে হবে যে চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে না, তাহলে তোরা প্রথমেই এই আইডেন্টিটি আর ইনভার্সের কথায় আসবি। আইডেন্টিটিটাই মেনলি প্রবলেমটা করে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে আইডেন্টিটিটা প্রবলেম করে। আইডেন্টিটি মানে প্রথম দুটো হয়েই যায়, প্রথম দুটো নিয়ে কোনো অসুবিধা হয় না, কিন্তু আইডেন্টিটিটা গিয়ে হয় না, কিংবা আইডেন্টিটি না হলে তো ইনভার্সও হবে না, ঠিক আছে? তো এই দুটো নিয়ে চেক করবে। আমার যেমন এখানে সন্দেহ হচ্ছে আইডেন্টিটিটা হবে না, তো দেখা যাক এটা হয় কি হয় না। লেট আস এক্সামিন, there exists দেখি an element
E belongs to R star, অর্থাৎ এটা 0 নয়, ঠিক আছে, such that A compose E equals to E compose A equals to A for all A belongs to R star, ঠিক আছে। Now A compose E equals to A হলে কি হবে? A compose E equals to A হলে হবে হচ্ছে mod of AE equals to A, mod of AE equals to A, ঠিক আছে। এইবারই হচ্ছে মেন প্রবলেম। এটা কি রকম প্রবলেম? লেট A equals to -2, ধর -2 -1 যে কোনো নেগেটিভ একটা নাম্বার তুই নিয়ে নে, তাহলে দেখ প্রবলেম চলে আসছে কিরকম। belongs to R star. Now mod of AE is equals to A, সেটা কি মেনশন করছে? -2 into E equals to -2, তার মানে mod of 2E equals to -2। এইবার দেখ কি প্রবলেম, একটা মডিউলাস জিনিস সেটা নাকি নেগেটিভ -2, কখনো সেটা পসিবল? এই কখনোই সম্ভব হতে পারে একটা মডিউলাস জিনিস কখনো নেগেটিভ হতে পারে? পারে কি? কখনোই পারবে না, মডিউলাসটা কখনো নেগেটিভ হতে পারবে না, তো হুইচ ইজ ইম্পসিবল। তাহলে মডিউলাস, বাট modulus of a real number cannot be negative. Hence R star has no identity element, ultimately তাহলে কোনো আইডেন্টি এলিমেন্ট নেই তার মধ্যে, আইডেন্টি এলিমেন্ট under compose, therefore R star comma compose is not a group। তাহলে আমি কম্পিটিটিভ গ্রুপ হতে প্রশ্নই নেই, বাকি প্রপার্টি যেটা তোর মনে হবে সন্দেহ হচ্ছে, যে প্রপার্টি স্যাটিসফাই করছে না সেটাই আগে চেক করবি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। প্রুফ করতে দিলে তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে যদি এক্সামিন করতে পারে, তাহলে হতেও পারে নাও হতে পারে। যদি না হয় মনে হয় কোথাও, তখন আগে সেটা মনে মনে ভেবে নিবি, তারপর গিয়ে লিখবি। আর যদি না ভাবতে পারিস তাহলে ক্লোজার প্রপার্টি দেখাবি, অ্যাসোসিয়েটিভ গিয়ে দেখাবি, তারপরে আইডেন্টি গিয়ে আটকে যাবে, তো ব্যাপারটা একই হলো, ঠিক আছে। তাহলে আজকে এত পর্যন্ত থাক। আমি এই সম্পর্কিত যে যা রিলেটেড আরো এক্সাম্পলস রয়েছে আমি পাঠিয়ে দেবো পিডিএফ করে, তোরা না দেখে করার চেষ্টা করবি, তারপর পিডিএফটা দেখবি, ঠিক আছে। এইভাবে যদি কমপ্লিট করিস তাহলে পুরো 100% কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার সব খাতার মধ্যেই থাকবে, কোনো বই না কিনেও কিন্তু পুরো নাম্বার অ্যান্সার করা যাবে, ঠিক আছে। যদি তোদের বই অলরেডি আছে এটার, তাহলে আমি আজকে এতটাই কমপ্লিট রাখলাম, ঠিক আছে।